আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান। অনেকদিন পরে আজকে আবার চলে আসলাম ফেসবুক লাইভে তোমাদের সাথে ক্লাস 8-এর বিজ্ঞানের একটা চ্যাপ্টার নিয়ে ক্লাস করানোর জন্য। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এডুপোরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমি মুক্তি। আজকে আমাদের পড়ার বিষয় বিজ্ঞান এবং আজকে আমরা একটু মজার চ্যাপ্টার নিয়ে কথা বলবো এবং সেই মজার চ্যাপ্টার সহ কথা বলবো তোমাদের আগামী বৃত্তি পরীক্ষা নিয়ে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা নিয়ে অনেকের অনেক কনফিউশন ছিল, অনেক কোশ্চেন ছিল। অনেকের হয়তো বা এখানে দেখা যাবে যে বার্ষিকীতে চ্যাপ্টার নেই, কিন্তু বৃত্তির জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে পারি আজকে আমাদের ক্লাস। তার আগে সবাই দয়া করে অনেক বেশি লাইভটা শেয়ার করে দিবে, কমেন্ট করবে এবং এই চ্যাপ্টার উপরে কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আজকে আমাদের পড়ার বিষয় ছিল খাদ্য ও পুষ্টি। এখন জাস্ট ইমাজিন করো একটা বাইক যেটা 1 লিটার তেলে বা 1 লিটার অকটেন বা পেট্রোলে চলে 40 কিলোমিটার। হঠাৎ করে সে বাইকটা থেমে যাচ্ছে বা সেই বাইকটা চলছে না, কারণ সেই বাইকের অকটেন বলো বা পেট্রোল বলো সেটা শেষ হয়ে গিয়েছে। তাহলে বলো যে এই যে আমরা বলছি যে অকটেন বা পেট্রোল দিয়ে যে বাইকটা চলছে, কন্টিনিউয়াসলি চলছে, সামনে 40 কিলোমিটার যাওয়ার পরে সেটা থেমে গেল, এর কারণটা কি ছিল? এর কারণটা যেটা ছিল সেটা হচ্ছে এই অকটেন বা পেট্রোল থেকে বাইক তার যে এনার্জি সেটা পাচ্ছিল কি তাহলে যেটা দেখলাম যে অকটেন অর পেট্রোল থেকে বাইক যে এনার্জি পাচ্ছে সেটা বাইকের জ্বালানি শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেটা একটা সময় পরে সেটা ফিনিশড হয়ে যায়। দেখো আমরা মানুষ, আমরা বাদ দিয়েও আছে কি উদ্ভিদ আছে, গাছপালা, উদ্ভিদ আছে, বিভিন্ন প্রাণী আছে, তারা কি করছে? কন্টিনিউয়াসলি মুভ করছে, এক জায়গা থেকে ধরো নড়াচড়া করতেছে। যেমন এই যে আমি এখন নড়াচড়া করছি, কথা বলছি, খাবার খাচ্ছি এবং সারাদিনে অনেকগুলো কাজ করছি। এটার জন্য কিন্তু আমাদের একটা এনার্জির দরকার আছে। কিসের দরকার আছে? এই যে এনার্জির দরকার আছে। এখন আমরা তো বাইক না, আমরা বাইক না জন্য আমাদের যে এনার্জিটা সেটা পেট্রোল বা অকটেন দিয়ে ফিল আপ করা সম্ভব না। তাহলে সেটা আমরা কীভাবে ফিল আপ করতে পারি? কোথায় থেকে? খাদ্য থেকে বা ফুড থেকে। এখন এই খাদ্যটা কি আসলে? আমরা কেন এই খাদ্য থেকে আমাদের এনার্জিটা পাচ্ছি বা নিচ্ছি? এখন তোমাদের মধ্যে থেকে বলো তাহলে যে আসলে কেন আমরা আমাদের খাদ্য প্রয়োজন বা কিভাবে সেটা আমরা পেতে পারি। কোশ্চেন থ্রো করা আছে যে আসলে খাদ্যটা কি বা খাদ্যটা আমরা কিভাবে পেতে পারি। নেক্সট আমরা চলে যাই যে আমরা কি বললাম যে বাইকে, একটা বাইক সেটা 1 লিটার তেলে যায় বা অকটেন বা পেট্রোলে যাচ্ছে 40 কিলোমিটার। মানে 40 কিলোমিটার যেতে একটা বাইকের তেলের পরিমাণ 1 লিটার। এটা একটা নির্দিষ্ট ফিক্সড একটা অ্যামাউন্ট। তাহলে কি মানুষের জন্য এমন কিছু আছে? মানুষের জন্য কি এমন কোনো অ্যামাউন্ট আছে? ধরো আমরা যেটা বললাম খাদ্য, আমরা একটা খাদ্যকে আমরা এখানে লিটার একটা ইউনিট, সেটা পেট্রোলের ইউনিট হিসেবে আমরা ক্যারি করছি। মানুষের ক্ষেত্রে এমন যদি আমরা একটা ইউনিটকে নিতে চাই, আমাদের সেটা আসবে কি ক্যালোরি বা কিলো ক্যালোরি। এখন ধরো আমি বললাম যে 1 কিলো ক্যালোরি। ঠিক এই 1 কিলো ক্যালোরি আমরা কোথায় থেকে পাই? খাদ্য থেকে বা খাবার থেকে। আমরা খাদ্য থেকে এই ক্যালোরিটা পাচ্ছি এবং সেই 1 কিলো ক্যালোরি আমাদের শরীরের এনার্জি বুস্ট করছে। আমরা চলাফেরা মানে অন্যান্য যে কাজ করছি সেটার জন্য এই যে এনার্জি সেটা প্রয়োজন আছে। সব কিছুই কিসের থেকে করতে পারছি? এই খাদ্য থেকে, যেটা আমাদের এনার্জি হিসেবে আমরা ইউজ করছি। তাহলে এখন বলো তো, যদি তোমাকে এই খাদ্য বা খাবারটা না দেওয়া হয় তখন কি হবে? জাস্ট চিন্তা করো, 3 দিন 3 ডেজ তুমি কোনো খাবার পাচ্ছ না, কত দিয়ে কোনো খাবার দেওয়া হলো না। এই খাবারটা না দেওয়ার ফলে কি হবে? আমরা কি দেখি? আমরা দেখি যে যে এরিয়াগুলো বা মার্জিনালাইজড কিছু এরিয়া আছে বাংলাদেশে, সেই এরিয়াগুলোতে ম্যাক্সিমাম যে চিলড্রেন বা শিশুরা যারা থাকে তাদের কি অপুষ্টিতে ভুগে। তাদের পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয় না জন্য তাদের বৃদ্ধি সেটা ঠিকমতো হয় না, তাদের কাজ করার যে দক্ষতা সেটা কমে যায় এবং আমাদের যে ব্রেন আছে এই ব্রেনটা কিন্তু এই খাবার বা এনার্জি থেকেই সব কিছু পাচ্ছে। তাহলে কি হচ্ছে? তাদের পড়াশোনাতেই হ্যাম্পার হচ্ছে। তাহলে যদি তুমি একটা মানুষ যদি হও, তোমাকে 3 দিন কোনো প্রকারের খাবার দেওয়া হবে না, এর ফলে তোমার শরীরে কি কি চেঞ্জেস আসতে পারে? প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে
শক্তি থাকবে না। কি থাকবে না? এনার্জি। এনার্জি থাকবে না। আর এনার্জি যদি না থাকে তাহলে তুমি কিছু কাজ কখনোই করতে পারবে না। প্রথম যেটা, তুমি মানসিকভাবে ভেঙে পড়বে, মেন্টালি সিকনেস দেখা দিবে। এটা কি হতে পারে? তোমার মাথা ব্যথা হতে পারে, তোমার ডেসপারেশন বেড়ে যেতে পারে, কোনো কিছু নিয়ে তোমার স্ট্রেস বেশি হতে পারে। এরপর দেখা যাবে কি তুমি মুভ করতে পারবে না বা চলাফেরাটা করাটা সম্ভব হবে না। মুভমেন্ট, এই যে রেগুলার আমরা চলাফেরা করছি, হাঁটা চলা করছি, এক্সারসাইজ করছি, খাবার দাবার খাচ্ছি, যে কাজগুলো আমাদের প্রতিনিয়ত আমরা করছি, রেগুলার যে অ্যাক্টিভিটিস, সেটা পসিবল হবে না। শক্তি না থাকলে কি হবে না? এটা হবে না। মেন্টালি সিকনেস, মুভমেন্ট। আমাদের কিন্তু ফিজিক্যালি আমাদের প্রতিদিন আমাদের শরীরে প্রায় 1300 থেকে 1400 ক্যালোরি। কত ক্যালোরি? 1300 থেকে 1400 ক্যালোরির কাজ হয়। যেমন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে বা বায়োকেমিক্যাল যে রিয়াকশন হচ্ছে, সেগুলো কোনোভাবে হবে না। আমাদের খাবার যেটা খাচ্ছি সেটা হজম হবে না। আবার আমাদের ব্রেন দিয়ে যে আমরা চিন্তা ভাবনা করছি সেটা সম্ভব না। শ্বাস প্রশ্বাস, দেন হচ্ছে আমাদের পালস কাজ করবে না, হার্ট ইস্যু হবে। এই সমস্যাগুলো হবে যদি আমাদের এনার্জিটা না থাকে। তাহলে আর কি হচ্ছে না দেখো, মানে আমাদের ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সমস্যা হচ্ছে। তাহলে আমরা কি পেলাম? যে আমরা যদি 3 দিন খাবার না খাই, 3 দিন জাস্ট অ্যান এক্সাম্পল, আমি যেখানে 3 দিন বলেছি এটা জাস্ট অ্যান এক্সাম্পল, আর কিছুই না, খাবার না খাই, তাহলে আমাদের প্রথম যেটা সমস্যা হবে সেটা হচ্ছে এনার্জি বা শক্তি পাবো না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে মাথা ঘোরাবে। সেকেন্ড কি? ডিজি ফিল হবে, মাথা ঘোরাবে। মাথা ঘোরানোর ফলে তুমি কি কি প্রবলেম ফেস করতে পারো? ধরো হঠাৎ তুমি রাস্তায় হাঁটছো, তুমি মাথা ঘুরে পড়ে গেলে, পড়ে যাওয়া, মাথা ঘোরালে আর কি হতে পারে? তোমার অন্যান্য যে কাজগুলো সেগুলো ফোকাসড করতে পারবে না, ফোকাসড পসিবল না। আর একটা ধরো তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, আমি যেহেতু তোমাদের পড়াচ্ছি, তার মানে তুমি ক্লাস 8-এর একজন স্টুডেন্ট, এটা যদি হয় তাহলে কি হবে না? তাহলে তোমার পড়াশোনায় মানে অ্যাটেনশন যেটা, সেটা কাজ করবে না। এটা যে কোনো কিছুতেই হতে পারে, অ্যাটেনশন আসবে না। এবং লাস্ট আরেকটা ব্যাপার ঘটবে, সেটা কি? সেটা অসুস্থ লাগবে। স্বাভাবিক, এটা আমরা যদি খাবার না খাই আমাদের অসুস্থ লাগবেই। প্রেশার ফল করবে, কি করবে? প্রেশার লো বা বিপি লো, আমরা যেটাকে বলি ব্লাড সুগার, আমাদের জানিয়ে যে আমাদের শরীরের রক্তের মধ্যে শর্করা বা চিনি আছে, সেটা কি করবে? সেটা কমে যাবে। আর কি হতে পারে? যাদের হাই প্রেশার আছে তাদের প্রেশারটা হাই হতে পারে। এরপরে হচ্ছে ক্ষুধা মন্দা যেটা, সেটা হতে পারে। এছাড়া আরো কিছু আছে, যেমন বমি বমি ভাব হওয়া, বমি বমি ভাব, কোনো কিছু ভালো লাগবে না, বিরক্ত লাগবে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের যদি আমরা রেগুলার খাবার দাবার যেটা খাচ্ছি সেটা যদি প্রপার মিল না হয়। ওকে, আমি অনেক কিছু লিখে ফেলেছি, অনেক কিছু আঁকিয়ে ফেলেছি। এই যে এখন দেখি আসলে খাদ্যটা কি। এই যে এতক্ষণ বক বক করছি আমি যে আমরা চলাফেরা করার জন্য আমাদের এনার্জি দরকার, সেই এনার্জিটা কোথায় থেকে পাচ্ছি? ফুড থেকে। এখন তাহলে দেখি যে এই যে ফুড বা খাদ্য, এটাকে কি বলে? দেখো, ইন জেনারেল চিন্তা করি খাদ্য কি। ইন জেনারেল আমরা সায়েন্সের ভাষায় বলি না, নর্মালি বলি যে খাদ্য কি? আমরা যেগুলো কনজিউম করছি বা যেগুলো খাচ্ছি সেটাই খাদ্য। যেগুলো খাই সেগুলোই খাদ্য। এখন কি খেতে পারি? উদ্ভিদ কি খাচ্ছে বলো? উদ্ভিদ কি খায়? না, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে নিজের শরীরে সেটা ইউজ করে।
উদ্ভিদ যেটা করে, উদ্ভিদের ক্ষেত্রে আমরা একটা চলো একটা ছোট চার্ট বানাই। সেখান থেকে আমরা দেখি যে মানুষ, উদ্ভিদ ও বিভিন্ন প্রাণী তারা খাদ্য হিসেবে কি কি পায়। যেহেতু খাদ্যের কথা আসছে, খাদ্য যে তৈরি করে আমরা তাকে একটু প্রায়োরিটি দেই। কে করে এটা? প্ল্যান্ট বা উদ্ভিদ। উদ্ভিদ, এরপরে কি যাই, এরপর দেখি অন্যান্য যে অ্যানিমেলগুলো আছে বা প্রাণীগুলো সেগুলো দিই। এখানে মানুষকে আমরা একটু আলাদা রাখলাম, আর কি আর হচ্ছে মানুষ। যদি আজকে আমাদের যে পড়ার বিষয় সেটা মানুষ কেন্দ্রিক, কিন্তু খাদ্যটা বোঝানোর জন্য আমি একটু এক্সপ্লেন করছি। দেখো, উদ্ভিদের যে খাদ্যটা, সে নিজের খাদ্য নিজে তৈরি করে, সেটা কি? সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ আমরা যেটাকে বলি C6H12O6। এটা কিভাবে তৈরি করে সে? উদ্ভিদ এই যে খাবারটা এটা সে তৈরি করছে, বাতাস থেকে কি নিচ্ছে? বাতাস থেকে নিচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস কি নিচ্ছে? জলীয় বাষ্প বা মাটির শিকড় থেকে, শিকড় দিয়ে মাটি থেকে কি নিচ্ছে? পানি H2O। আর কি নিচ্ছে? সানলাইট। সানলাইট। এই প্রসেসে উদ্ভিদ একটা খাবার তৈরি করছে। এই খাবারকে আমরা কি বলছি? এটাকে বলছি গ্লুকোজ। কি বলছে এটাকে? গ্লুকোজ। এবং এই যে প্রক্রিয়া সেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। তাহলে উদ্ভিদের খাবার কি? উদ্ভিদের খাবার হচ্ছে গ্লুকোজ। তাহলে প্রাণী কি করছে? দেখো, প্রাণী কি করছে? প্রাণী সেই, ধরো আমরা একটা এখানে প্রাণী হিসেবে তৃণভোজী যে প্রাণী সেটাকেই ধরে নেই, যে তৃণভোজী যে প্রাণীগুলা সেগুলা কি করছে? এটা অধ্যায় 13 খাদ্য ও পুষ্টি। এটা 13th অধ্যায় খাদ্য ও পুষ্টি। এখানে দেখি আমরা, এখানে প্রাণী হিসেবে যদি আমি একটা গরুকে চিন্তা করি, গরু, ঠিক আছে, প্রাণীটাকে আমরা গরু হিসেবে দেখলাম। গরু কি করে? আমরা জানি গরু সরাসরি তৃণভোজী বা তৃণ যেটা উদ্ভিদ যেটা সেটাকে কনজিউম করছে। তাহলে প্রাণীর একটা খাবারের উদ্ভিদ কি হতে পারে? বিভিন্ন ঘাস, গাছপালা, এইগুলো। এই যে প্রাণী ঘাস বা গাছপালা খাচ্ছে, এর মানে যে গ্লুকোজটা সেটাকে ডিরেক্ট এটাকে কনজিউম করছে, ডিরেক্ট কনজিউম করছে গ্লুকোজ। বা এই যে উদ্ভিদের যে উদ্ভিদের মধ্যে যে গ্লুকোজটা থেকে যায় সেটা, বা শর্করা জাতীয় খাবার। আচ্ছা, আমরা কি জানি? গ্লুকোজ হচ্ছে শর্করা জাতীয় খাবার। শর্করা, যেটাকে কার্বোহাইড্রেটও বলা হয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম? উদ্ভিদ কিভাবে খাদ্য নিচ্ছে, খাদ্য পায়, প্রাণী কিভাবে খাদ্য পাচ্ছে। এখন আমরা ডিরেক্ট চলে যাচ্ছি মানুষে, যে মানুষ আসলে এই যে খাবার, আমরা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি, আমাদের খাবারের ভ্যারাইটিস অনেক, ফাস্ট ফুড, হেলদি ফুড, দেখা যাচ্ছে যে মানে যে যার মতো মজার করে খাবারগুলো খায়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ লাবণ্য, বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, এরপরে কি করছে? প্রাণী যারা তৃণভোজী প্রাণী তারা ডিরেক্ট গাছকে বা যে যে উদ্ভিদগুলো আছে সবগুলোকে কনজিউম করছে। লাস্টে আমরা চলে যাই একদম মানুষের কাছে। এখন আমরা একটু মানুষকে নিয়ে কথা বলি। মানুষ কোন ধরনের খাবার খায়? মানুষ বেসিক্যালি সর্বভুক প্রাণী, সে সব খায়। সে গ্লুকোজও খাচ্ছে ডিরেক্ট, উদ্ভিদ খাচ্ছে, এবং অন্যান্য যে প্রাণী আছে তার মিটগুলোও বা মাংসগুলোও খাচ্ছে। তাহলে কি দেখছি? উদ্ভিদ সর্বভুক। তাহলে এখন আমাদের জানার বিষয়, এই যে সর্বভুক বা সব ধরনের খাবার খাচ্ছে, এই সব ধরনের খাবারের মধ্যে এলিমেন্টসগুলো কি কি থাকে, বা এই খাবারের টাইপগুলো কি কি হতে পারে? এটা কি কেউ বলতে পারো যে আসলে উদ্ভিদ যে খাবারগুলো, মানুষ যে খাবারগুলো খাচ্ছে তার মধ্যে এলিমেন্টসগুলো কি কি আছে, বা খাবারের টাইপগুলো কি কি আছে? খুবই ইজি, আমরা ইন জেনারেল যে কাজগুলো করি সেগুলোকেই বলা হয়। তাহলে একটু আমরা বইয়ের ভাষায় ডেফিনেশনটাকে দেখি যে বই কি বলছে। বইয়ের ভাষায় যদি আমরা দেখতে যাই তাহলে খাবারের ডেফিনেশনটা একটু সুন্দর। যেমন বলছে, খাদ্য হলো জৈব উপাদান। কি?
জৈব উপাদান। জৈব উপাদান বলতে কি বোঝায়? যেগুলা জটিল থেকে খুব সহজেই সরল কোনো পদার্থে বা সরল এলিমেন্টে চলে আসে। যেমন আরেকটা কি, আরেকটা হচ্ছে ডিগ্রেডেবল। ডিগ্রেড যেগুলো খুব সহজে হয় সেগুলো বলছে জৈব উপাদান। খাদ্য কি তাহলে? খাদ্য সবসময় জৈব উপাদান, কোনো কঠিন কোনো অজৈব কোনো পদার্থ খাদ্যের মধ্যে পড়তে পারে না। এই জন্য আমরা প্লাস্টিক খেতে পারি না। আমরা কি খাচ্ছি? আমরা যেগুলো খাচ্ছি সেগুলো হচ্ছে খুব সহজেই যেটা কনজিউম হয় সেটা হচ্ছে খাদ্য বা জৈব উপাদান। এরপরে দেখি যে যা দেহ গঠন কি করছে? দেহ গঠন, শক্তি উৎপাদন ও ক্ষয় পূরণে লাগে। এখানে তিনটা ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে? খাদ্য প্রধানত একটা জৈব উপাদান, এটা ক্যারেক্টারিস্টিক। ফার্স্ট হচ্ছে আমাদের দেহ গঠনে সাহায্য করবে, সেকেন্ড ওয়ান ইজ শক্তি উৎপাদন করবে, এবং থার্ড ওয়ান ইজ ক্ষয় পূরণে সাহায্য করবে। আচ্ছা, লাবণ্য জানিয়েছে আমিও ভালো আছি, আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ লাবণ্য, আমারও তোমাকে পড়াইতে ভালো লাগে। যাই হোক, তাহলে এখন যেটা দেখি যে আসলে এই খাদ্যটা দেহ গঠনে কিভাবে কাজ করে। ফার্স্ট এটাকে যদি চিন্তা করি, একটা মানুষ যখন সে জন্ম নেয় তখন তার ওজন থাকে অলমোস্ট কত কেজি? 3 কেজি। এটা ধরলাম অ্যাপ্রক্স। একটা মানুষের ওয়েট থাকে 3 কেজি। তার হাতগুলো থাকে খুবই ছোট ছোট, পাগুলো খুব ছোট ছোট, অনেক সময় চুল থাকে, আর দাঁত তো থাকেই না। এই খাদ্য খাওয়ার পরে তার গ্রোথটা শুরু হয়। সে প্রথমে খাবার হিসেবে কি করে? ব্রেস্ট ফিডিং, তার মায়ের থেকে যে দুধটা পায় সেটা সে খাবার হিসেবে গ্রহণ করে, এবং সেখান থেকে তার দেহের বৃদ্ধি হয়। তাহলে এই যে ছোট্ট একটা জায়গা থেকে সে বড় হয়ে যায়, ছোট্ট একটা শিশু থেকে একটা বড় মানুষ, একটা পরিপূর্ণ মানুষ হিসেবে তার জন্ম হয়। এরপরে কি আছে? এরপরে শক্তি উপাদান। আমি বলেছি যে মানুষ চলাফেরা করার জন্য তার এনার্জি দরকার, এবং সেটা সে কোথায় থেকে পায়? খাদ্য থেকেই পায়। তাহলে কি পাচ্ছে? খাদ্য থেকে শক্তি পাচ্ছে। আমরা যেটাকে বলি এটিপি। এবং ক্ষয় পূরণে কাজে লাগে। কিসে কাজে লাগছে? ক্ষয় পূরণ। ক্ষয় পূরণটা কি? ধরো বাই এনি চান্স তোমার শরীরের কোনো অংশ কেটে গিয়েছে, যেমন এটা আমার খুব বেশি হয়, আমার হুটহাট করে হাত পা কেটে যায়, পড়ে যায় আমি। তো ধরো বাই এনি চান্স যেটা হয়েছে যে আমার হাতটা কেটে গিয়েছে, কেটে যাওয়ার পরে ওই জায়গাটা একটু ক্ষত তৈরি হয়েছে। কেটে যাওয়ার পরে কি হয়েছে? ক্ষত তৈরি হয়েছে। যখন আমি পর্যাপ্ত পরিমাণ খাবার খাচ্ছি, আমার শরীর নিউট্রিশনটা পাচ্ছে, ওই যে সময়টাই ক্ষয় পূরণটা হয়ে যায়। আস্তে আস্তে কিছুদিন পরে ওই জায়গাটা পূরণ হয়ে যাচ্ছে। এটাকে কি বলছে? এটাকে বলছে ক্ষয় পূরণে লাগে। আচ্ছা দেখি, লাবণ্য আবার লিখেছে থ্যাঙ্কস আপু। থ্যাঙ্কস আপু না, থ্যাংক ইউ আপু বা থ্যাঙ্কস, যে কোনো একটা। দবিরুল ইসলাম আসসালামু আলাইকুম আপ্পি। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো ক্লাস, ধন্যবাদ লাবণ্য। ওকে। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে খাদ্য কিভাবে কাজ করে, এবং খাদ্যর ফ্যাক্টরগুলো হিসেবে আমরা খাদ্যকে কিভাবে নিচ্ছি বা কিভাবে ইউজ করছি। পৃথিবীতে যা কিছুই আছে সব কিছুই কিন্তু মানুষের ইউজের জন্য। এই জন্য বলা হয় পৃথিবী হচ্ছে হিউম্যান সেন্ট্রিক। ধরো এই যে পৃথিবীটা যদি একটা প্লেট হয়, এই প্লেটের মধ্যে অনেকগুলা খাবার আছে, আর এই কেন্দ্রে আছে কি? এই কেন্দ্রে আছে মানুষ বা হিউম্যান। ওকে। আচ্ছা, আজকে দেখি ইউটিউবে স্টুডেন্ট বেশি, ফেসবুকে স্টুডেন্ট কম। যাক, ভালো। দবিরুল, আমার খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে। ওকে, তাহলে আমরা জানলাম খাদ্য কি। এরপরে আমরা ডিরেক্ট চলে যাই। আচ্ছা, খাদ্যের উদাহরণ বলি। এত কথা বললাম, উদাহরণ তো বলা হলো না, বলে ফেলে একটি উদাহরণ। কেউ প্লিজ খাবারের লোভ লাগায়ও না, তখন কিন্তু আমার একটু খারাপ হবে, দেখা যাবে তোমরা লোভ দিচ্ছ, এটা সমস্যা। আমাদের খাদ্য উপাদান হিসেবে কি কি পাই আমরা? ভাত। প্রথমত আমরা এশিয়ান এবং বাংলাদেশি হিসেবে আমাদের খাবারের প্রধান অংশ ভাত। ভাতে আসলে ভাত যে আমরা খাচ্ছি এটা অ্যাকচুয়ালি ভাত না, আমরা কি খাচ্ছি? শর্করা। মাছ যখন খাচ্ছি সেখানে আমরা কি পাচ্ছি? প্রোটিন বা আমিষ।
এবং দুধকে কি বলা হচ্ছে? দুধকে বলা হচ্ছে সুষম খাবার। মানে আমাদের খাদ্য উপাদানের যে 6টা ক্রাইটেরিয়া আছে, টোটাল 6টা, তার মধ্যে 3টা প্রধান এবং 3টা একটু গৌণ, মুখ্য এবং গৌণ। এই 6টা উপাদানই দুধের সম পরিমাণ থাকে জন্য দুধকে বলা হচ্ছে সুষম খাদ্য। এবং ডিমের মধ্যে অনেকগুলো খাবার, আমরা যে খাবারটা খাচ্ছি বা খাদ্যের যে কাজটা, সেটা বেসিক্যালি কি হয়? আমরা যে খাবারটা খাই তার প্রধানত একটা কারণ যে মজা করে খাই, মানে টেস্টের জন্য খাই, ক্রেভিং এর জন্য। কিন্তু বায়োলজি যেটাকে বলে যে আমরা খাবার কেন খাই, বায়োলজির কথা মতো, ইন বায়োলজি পার্সপেক্টিভ, অ্যাকর্ডিং টু বায়োলজি, according to biology, খাবারের কাজ বেসিক্যালি 3টা কাজের জন্য হয়ে থাকে। ফার্স্ট ওয়ান ইজ দেহের বৃদ্ধি, সেকেন্ড ওয়ান ইজ ক্ষয়পূরণ, আচ্ছা, শক্তি উপাদান ও রোগ প্রতিরোধ। শক্তি উপাদান এবং রোগ প্রতিরোধ, দে আর কানেক্টেড। এটা কিন্তু আমরা একটু আগেও পড়েছি। কিন্তু আমরা যদি বায়োলজির বাইরে চলে যাই তাহলে খাদ্যের কাজ কি আসলে? খাদ্যের প্রধান কাজ হচ্ছে, খাবার দেখলে আমাদের লোভ লাগে, এটা হচ্ছে খাদ্যের প্রধান এবং প্রথম কাজ। কি কাজ? খাবার দেখলে লোভ লাগে। দেখো আমরা অনেক সময় কি করি, আমাদের অনেক সময় খাবারের প্রয়োজন নাই, আমরা জাস্ট খাবারটা চোখের সামনে দেখছি তাই খেয়ে ফেলছি। বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস। বলো তোমাদের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে কে পছন্দ করো? কোল্ড ড্রিঙ্কস আমরা কেন খাই? বোধহয় কোনো কাজ ছাড়া খাই। আরো কিছু জিনিস আছে যেগুলো মানুষ খায়, যেটা স্বাস্থ্যের জন্য হানিকারক, তারপরেও খাচ্ছে। এটা কি কেন? লোভে পড়ে। আচ্ছা, পরবর্তী যায়, এটা হচ্ছে ইন জেনারেল বললাম যে খাদ্যের কাজ হচ্ছে লোভে পড়ে আমরা খাচ্ছি, এটা তাই। বাট বায়োলজি পার্সপেক্টিভ থেকে দেখি, দেহের বৃদ্ধি। এই যে এখানে একটা পিকচার দেওয়া আছে, দেখো আমাদের একটা ব্যাপার আছে, আমাদের নির্দিষ্ট বয়সে কি লাগবে? এজ, জেন্ডার, মানে তুমি ছেলে বা কি মেয়ে, জেন্ডার, আর হচ্ছে এজ, জেন্ডার। ওকে, হ্যাঁ, এজ এবং জেন্ডারের উপর ভিত্তি করে তোমার একটা গ্রোথ দরকার, এটা পারফেক্ট গ্রোথ দরকার। যদি আমি এইতে পড়ি, বাসা পীরগঞ্জ। আচ্ছা ঠিক আছে, তো তোমার বাসা পীরগঞ্জ, তুমি আমাকে তোমার বাসায় ইনভাইট করো। এজ ধরো তোমার 2টা বেবি একই দিনে জন্ম নিয়েছে, দুইজনের বয়স কত? 6 ইয়ার্স। কত? 6 ইয়ার্স। দুইজনের বয়স 6 ইয়ার্স। জেন্ডার দুইজনই কি? বয় ও বয়। কিন্তু তাদের যদি খাবারের যে পুষ্টি বা নিউট্রিশন কোয়ালিটি যদি সেম না হয় তাহলে কি হতে পারে? ধরো এই যে এ বাচ্চা, এর নাম হচ্ছে দিলাম কি? এ, এবং এই যে বেবি, ওর নাম দিলাম বি। এ এবং বি যাদের এজ, বয়স 6 ইয়ার্স, বয়স সেম, আবার দেখা যাচ্ছে জেন্ডার বা তাদের যে লিঙ্গ সেটাও এক, দুইজনই ছেলে, দুইজনের বয়সই 6। কিন্তু এই যে ও কি করেছে? ও রেগুলার খাবার দাবার খেয়েছে, কি পুষ্টিকর খাবার খেয়েছে, আমাদের খাদ্যের মধ্যে যে পুষ্টিগুলো ইম্পর্ট্যান্ট সবগুলোই সে রেগুলার কনজিউম করেছে। কিন্তু বি, সে কি করেছে? সে শুধুমাত্র চকলেট খেয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, চিপস খেয়েছে, কোনো পুষ্টিকর খাবার খায় নাই। তাহলে সেখানে ডিফারেন্সটা কি দেখা যাবে? তার দেহের কি হবে? তার দেহের মধ্যে যে গ্রোথটা হওয়া দরকার, ফিজিক্যালি যে গ্রোথটা হওয়া দরকার সেটা হবে না। সে হাইটের তুলনায় দেখো ডিফারেন্স কতটুকু, হাইটটা কম বেশি হয়ে যাবে। এই জন্য বলছে যে খাবারের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধি, আমাদের ফিজিক্যালি গ্রোথ। এখন অনেকেই বলতে পারো ম্যাম আমি লম্বা ও খাটো, এটার কারণ কি? এটার আসলে একটা জিন, একটা ফ্যাক্টর আছে। অনেকে দেখা যায় যে থ্যালাসেমিয়া বা বিভিন্ন রোগের কারণে কি হচ্ছে, অনেকে বেশি মোটা হয়ে যায় বা বেশি চিকন হয়ে যায়। এগুলো হচ্ছে এক্সেপশন। এই এক্সেপশনগুলো কখনো এক্সাম্পল না, বাট যেটা দরকার সেইটা খাবারের প্রয়োজন দেহের বৃদ্ধির জন্য। সেকেন্ডে দেখি ক্ষয়পূরণ। ক্ষয়পূরণ তো বললাম যে যখন আমাদের শরীরের কোনো অংশ কেটে যাচ্ছে বা
ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন হয়েছে ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার শরীর স্কিন যেটা ছিল সেটা কেটে গিয়েছে, বা হাত কেটে সেখান থেকে জায়গাটা একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ওই জায়গাতে যখন আমরা পুষ্টিকর খাবার খাচ্ছি, সেই যে মাসেলের গ্রোথের জন্য সেই ক্ষতিটা পূরণ হয়ে যাচ্ছে। তারপরে কি শক্তি প্রদান, আমরা রেগুলার যে কাজ করছি সেই কাজের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার দরকার। এখন দেখো একটা মানুষ ধর একজন ব্যক্তি সে প্রতিদিন খাবার খাচ্ছে, ইনটেক করছে 3000 ক্যালোরি, 3000 ক্যালোরি সে ইনটেক করছে খাবারে, এবং সে কি করে, সে ধর একটা প্লেয়ার হতে পারে যে রেগুলার খেলাধুলা করে, বা সে হচ্ছে রেগুলার জিম করতে পারে। আমার নাম মুক্তি। আচ্ছা, রেগুলার কি করছে, ধরো সে রেগুলার খেলাধুলা করছে বা স্পোর্টসের মধ্যে সে আছে, এরপরে কি করতে পারে, এরপরে সে করতে পারে জিম করতে পারে, এবং এই যে সে রেগুলার খেলাধুলা করছে, জিম করছে, এটার জন্য তার শরীর থেকে কিছু ক্যালোরি বার্ন হবে। কি করবে, কিছু ক্যালোরি বার্ন হবে। সেটা ধরো প্রতিদিন তার 500 ক্যালোরি যদি বার্ন হয়, তাহলে তার শরীরে টোটাল ইনটেক থাকছে কত, 2500 ক্যালোরি। কিন্তু একটা মানুষ তার রেগুলার তার ইনটেক করা উচিত 1800 থেকে 2000 ক্যালোরি, এবং বার্ন করা উচিত প্রায় 1500 ক্যালোরি। এটা যদি ঠিকঠাক মতো হয় তখন কি হবে, তখন তার শরীরে যে শক্তি প্রদান সেই জিনিসটা ঠিকঠাক মতো পাস করবে। যদি না হয় তখন সে কি করবে, তখন সে অনেক মোটু হয়ে যাবে, কারণ তার শরীরের মধ্যে যে শর্করা বলো বা শক্তি বলো সেগুলো জমা হয়ে থাকবে এবং সেটা চর্বি হিসেবে জমা হবে। এবং এর কারণে আমরা দেখি যে কিছু মানুষ এক্সেস হেলদি, বিশেষ করে যারা বেশি খাবার খাচ্ছে, অনেক বেশি খাবার খায়, কনজিউম বেশি করছে, কিন্তু বার্ন আউটটা কম করছে। লাস্ট কি, রোগ প্রতিরোধ ক্ষমতা। লাস্টেরটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে কি বোঝায়, এটা কি কেউ জানো? রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে কি বোঝায়? রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে বোঝায় আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়ার আশেপাশে ঘোরাঘুরি করছি, আমাদের আশেপাশে তারা ঘোরাঘুরি করছে, এবং আমরা তার সাথে প্রতিনিয়ত ফাইট করছি। আমাদের শরীরের মধ্যে একটা স্ট্রেংথ আছে, যেটাকে বলছে কি ইমিউনিটি পাওয়ার। কি ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা। যখন আমরা খাবার খাই, খাবারের বিনিময়ে আমাদের শরীরে যে পুষ্টি উপাদানগুলো আসে তারা এই যে রোগ প্রতিরোধ করে। যেমন এর কারণে আমরা অসুস্থ কম হই, আমরা বিভিন্ন কাজ খুব ইজিলি করতে পারি। তাই দেখবা যারা রেগুলার, যাদের মিল বা খাবারে যাদের পুষ্টিকর খাবার বেশি থাকে, বিশেষ করে ডিম, দুধ, প্রোটিন, তাদের লাইফস্টাইলটা অনেক বেশি সুন্দর হয়, বা তাদের যে ফিজিক্যাল সিকনেস সেটা কম হয়। এখন দেখি, আমি বারবারই বলছিলাম যে খাবার থেকে আমরা নিউট্রিশন বা পুষ্টি পাই। এখন আমরা দেখব যে আসলে খাবার থেকে বা কোন কোন খাবার থেকে কী ধরনের পুষ্টি পাই, এটা আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয়। কি দেখলাম যে আমরা খাবার থেকে যে পুষ্টিটা পাচ্ছি সেটা কিভাবে পাই, বা এটা কত রকমের হতে পারে। প্রথমে দেখো যে পুষ্টি কি, প্রথমে যদি আমরা একটু দেখতে যাই পুষ্টি কি, পুষ্টি হচ্ছে এক ধরনের উপাদান যেগুলো আমরা খাবার থেকে পেয়ে থাকি, সেটা আমাদের শারীরিক বিভিন্ন কাজের জন্য যেগুলো ব্যয় হয়। এবং খাবার থেকে আমরা বেসিক্যালি 6 ধরনের পুষ্টি উপাদান পেয়ে থাকি। কয় ধরনের? 6 ধরনের। এর মধ্যে 3 ধরনের মুখ্য উপাদান এবং 3টা হচ্ছে গৌণ উপাদান।
এই পুষ্টিটা আমরা কীভাবে পেয়ে থাকি, এখানে একটা ফ্লো চার্ট আছে, পুষ্টিটা আমরা যেভাবে পেয়ে থাকি। প্রথমে দেখো খাদ্য, খাদ্যটা কি, ধরো আমরা চিন্তা করলাম যে খাদ্য হিসেবে আমরা এখানে নিলাম ভাত। ভাত, এই ভাতের মধ্যে অনেকগুলো উপাদান থাকতে পারে, কিন্তু বেসিক্যালি ভাতটা আমরা কনজিউম করি কিসের জন্য? এই ভাতটা একটা জটিল একটা খাবার। কি জটিল খাবার? এই জটিল খাবারটা পরিপাক, পরিপাক বলতে আমরা যখন খাবার খাই এটা আমাদের শরীরে যাওয়ার পরে, বিশেষ করে পাকস্থলীতে যাওয়ার পর ডাইজেশন শুরু হয়। এই ডাইজেশন যে প্রসেসটা সেটাকে বলছে পরিপাক। পরিপাকের পরে এই যে ভাতটা সেটা জটিল থেকে সরল উপাদান হয়। কিসে? জটিল বস্তু বা জটিল উপাদান থেকে, জটিল থেকে সরল, মানে খাবারটা ভেঙে যায়। ধরো ভাত আছে, সেটা আমাদের পাকস্থলীতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এনজাইম থাকে, যেগুলো ভেঙে ফেলে জটিল থেকে সরল খাবারে পরিণত করে, এবং সেটা শোষণ প্রক্রিয়া কি হয়? এটিপি উৎপন্ন করে, এবং যা সর্বশেষ দেহের বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়। কিসের জন্য? দেহের যে বিভিন্ন কাজকর্ম সেখানে ব্যবহৃত হয়। এবং এই পুরো প্রসেসটা কেন হচ্ছে? পুষ্টির জন্য হচ্ছে। আচ্ছা, তাহলে দেখি যে আসলে পুষ্টি ছাড়া দেহ বড় হবে না, রোগ প্রতিরোধ হবে না, এবং আমরা দুর্বল হয়ে পড়ব। তাহলে আমরা যে খাদ্যটা খাচ্ছি, খাদ্যর উদ্দেশ্যই পুষ্টি গ্রহণ। খাদ্যের উদ্দেশ্য কি? খাদ্যের উদ্দেশ্য পুষ্টি গ্রহণ। খাবারের উদ্দেশ্য পুষ্টি গ্রহণ। ওকে, বুঝতে পেরেছো? এই তো এখন আমরা জানবো এই যে পুষ্টিটা গ্রহণ, খাবার থেকে যে পুষ্টিটা পাচ্ছি, সেই কতটুকু পুষ্টি আমাদের প্রয়োজন, বা কোন খাবার কতটুকু খেলে আমরা কি পরিমাণে পুষ্টি পেতে পারি। প্রথমে দেখি যে পুষ্টি কি, বা পুষ্টিকে আমরা মেজার করি বা পরিমাণ করি পুষ্টি মান দিয়ে। কি দিয়ে? পুষ্টি মান। এটা কি? এটা হচ্ছে পরিমাপ করার উপায়। পরিমাপ করার উপায়, ধরো একটা খাবারে কতটুকু আমরা, একটা খাবার খেয়ে কতটুকু শক্তি পাবো, এবং সে খাবারের মধ্যে যে আমরা হচ্ছে শক্তিটা পাচ্ছি, এছাড়াও আর কি কি উপাদান থাকতে পারে। কি তাহলে দেখছি আমরা, প্রথমটা কি? কতটা শক্তি পাবো। শক্তি কাকে বলে? অ্যাকর্ডিং টু ফিজিক্স বা পদার্থের ভাষায় বলে আমাদের কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। তাহলে শক্তি কি? কাজ করার ক্ষমতা। তাহলে আমাদের যদি শক্তি না থাকে আমরা কোনো কাজ করতে পারবো না, সেটা যে ধরনের কাজ হয়ে থাকুক না কেন। কাজ করার ক্ষমতা হচ্ছে শক্তি। আর পুষ্টিমান থেকে আমরা কি পাই? পুষ্টি থেকে আমরা পাচ্ছি শক্তি এবং বিভিন্ন ধরনের উপাদান। এখন আমাদের দেখার বিষয় শক্তিটা কিভাবে পাই এবং বিভিন্ন ধরনের উপাদানগুলো কি কি। বিভিন্ন ধরনের উপাদান, দেখো আমাদের সকালে ঘুম থেকে উঠে যখন আমরা ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্টে অনেক ধরনের খাবার থাকে। সেই খাবারের মধ্যে অন্যতম একটা খাবার থাকে যেটা হচ্ছে ডিম। কি থাকে? ডিম। এটা বেসিক্যালি দেখা যায় আমরা সবাই খেয়ে থাকি। অনেকে ডিম পোস্ট খেতে পছন্দ করি, অমলেট খেতে পছন্দ করি, আবার দেখা যাচ্ছে অনেকে এই ডিমটাকে
বয়েল করে খেতেও পছন্দ করি। এই ডিমটা আমরা কেন খাই? ডিমটা খাওয়ার উদ্দেশ্য, ডিমের মধ্যে আমাদের যে প্রোটিন থাকে, চর্বি থাকে, ক্যালোরি থাকে, প্রোটিন বা চর্বি থাকে, সেটা থেকে ক্যালোরিটা ইনটেক করা খুব ইজি হয়। আমরা একটু দেখি যে ডিমের কুসুম, আমরা জানি ডিমের দুইটা ভাগ থাকে। এটা যদি একটা ডিম হয়, ডিমের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কুসুম বা ইয়ক যেটাকে বলে, দুইটা অংশ কি, একটা ডিমের কুসুম এবং একটা হচ্ছে ডিমের সাদা অংশ। মজার, দেখো ডিমের দুইটা অংশ আমরা জানি, একটা সাদা অংশ একটা ইয়েলো অংশ, কেন সেটাকে আমরা কুসুম বলি? তাহলে সাদা অংশের নাম কি? এটা কে বলতে পারো? যে ডিমের দুইটা অংশ, একটা হচ্ছে সাদা একটা ইয়েলো। ইয়েলো অংশটাকে যদি কুসুম বলে থাকি, তাহলে সাদা অংশের একটা নাম থাকা উচিত না? এর নামটা কি? আমি তো জানি না। এই যে সাদা অংশ, সেই অংশটার নাম কি আসলে? ড্রটা ভালো হচ্ছে না কেন জানি, আসলে আমি ড্রয়িং এত বেশি ভালো না তো। আচ্ছা, হাবিজাবি আঁকাই দিলাম, থাক, সমস্যা নেই, তোমরা বুঝতে পারলেই হবে। যাই হোক, তোমাদের মধ্যে দুইজন স্টুডেন্ট খুব বেশি দুষ্টুমি করছো। আমার মনে হয় এটা করা ঠিক হচ্ছে না, আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করি, সেটা ভালো হবে। ওকে, তো ডিমের কুসুম যেটা আমরা খাই, সেটা যে একটা ডিমের কুসুমে সেটা 55 কিলো ক্যালোরি থাকে। একটা ডিমের কুসুমে কত ক্যালোরি থাকছে? 55 কিলো ক্যালোরি। এবং এখানে কি থাকে? চর্বি ও প্রোটিন বেশি থাকে। তাহলে যদি পরীক্ষায় আসে একটা ডিমে কত ক্যালোরি থাকে, ডিমের কুসুমের কোন পরিমাণটা বেশি থাকে, আমরা দিতে পারবো না? হ্যাঁ, ডিমের কুসুমে ক নাম্বার বলো বা এমসিকিউ, এমসিকিউ অর ক। একটা ডিমের কুসুমের অংশে থাকছে 55 কিলো ক্যালোরি এবং চর্বি ও প্রোটিনটা বেশি থাকে। ডিমের যে সাদা অংশ বা হোয়াইট যে পার্টটা, সেখানে প্রায় 15 কিলো ক্যালোরি থাকে প্রোটিন বেশি, কিন্তু চর্বি নেই। কি নেই? দেখো, চর্বি কিন্তু একদমই নাই। তো যারা একটু বেশি হেলথ কনসার্ন, যারা ডায়েট প্ল্যান করে খাবার খায়, তাদের মিলে দেখা যায় সবসময় ডিমের যে কুসুমের পার্টটা সেটা বাদ দিয়ে দেয়। এখানে ক্যালোরি বেশি আছে, চর্বি আছে এই জন্য। এবং যেটা খাচ্ছে সেটা হচ্ছে ডিমের সাদা অংশ, যেখানে শুধু প্রোটিনটা ইনটেক করার জন্য সে সাদা অংশটা খায়। এবার দেখো, একটা টমেটো, এই যে একটা সুন্দর টমেটো দেখা যাচ্ছে, আমাদের মধ্যে অনেকেই টমেটো খেতে অনেক পছন্দ করো জানি আমি। তো এই টমেটোতে কত ক্যালোরি থাকে? বেসিক্যালি একটা টমেটোতে ক্যালোরির পরিমাণ 18 থেকে 20 গ্রাম। কত? 18 থেকে 20 কিলো ক্যালোরি। তাহলে 100 গ্রাম টমেটোতে ক্যালোরি থাকছে 18 থেকে 20 কিলো ক্যালোরি। এখন দেখো, যারা ডায়েট করে বা যারা মিলটা ব্যালেন্স করে খেতে পছন্দ করে, তারা কি খাবে? একটা কোল্ড ড্রিঙ্কস খাবে নাকি একটা টমেটো খাবে? একটা কোল্ড ড্রিঙ্কসে প্রায় 300 থেকে 400 ক্যালোরি পর্যন্ত থাকে, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি হার্মফুল। বিশেষ করে মেয়েদের জন্য কোল্ড ড্রিঙ্কস কিন্তু খুব বেশি হার্মফুল। তো তোমাদের বলছি, আমরা কোল্ড ড্রিঙ্কস কেউই খাবো না, কোনো সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, আনহেলদি কোনো খাবার খাবো না। সেখানে পুষ্টি কম, যেটা সমস্যা, সেটা আমাদের বিভিন্ন ধরনের রোগবালাই হতে পারে। তার বদলে কি খাবো? তার বদলে একটা করে টমেটো খাবো। এরপরে দেখছি আমরা যে ভাত, রাইস আইটেম। কি দেখছি? রাইস আইটেম। এই যে রাইস আইটেম, এখানে দেখো 100 গ্রাম চাল থেকে বা ভাত থেকে, এটা কি হবে? ভাতে প্রায় 345 কিলো ক্যালোরি থাকে। 100 গ্রাম ভাতে 345 কিলো ক্যালোরি থাকে। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের সকাল শুরু হয় ভাত দিয়ে, রাত শেষ হয় ভাত দিয়ে। দিনে 3 বেলা প্রায় আমরা ভাত খাই। এখন 3 বেলায় যদি একটা মানুষ দিনে 3 বার, কয়বার যদি ভাত খায়, তার ধরো 100 গ্রাম খুব নর্মাল পরিমাণ, ধরো 100 গ্রাম, বা মেয়েদের ক্ষেত্রে 100 থেকে 150 গ্রাম খাবার খায় মেয়েরা, ধরো 150 গ্রাম ধরলাম, 150 গ্রাম। এবং ছেলেদের ক্ষেত্রে ধরো যদি 250 গ্রাম বা 200 গ্রাম হয়, ধরলাম 250। দিনে যদি একটা মানুষ
একটা মহিলা উইমেন, আর এটা হচ্ছে ম্যান। যদি সে দিনে 2 বেলা ভাত খায়, আমরা ধরলাম 3 বেলা বাদ দিলাম, 2 বেলা ধরলাম, তাহলে সে 300 গ্রাম ভাত খেয়ে ফেলছে। 300 গ্রাম ভাত মানে এটাকে গুণ করো কত দিয়ে, 345 ক্যালোরি। সর্বনাশ, প্রায় 1000 আপ, কত, প্রায় 1000 কিলো ক্যালোরি সে মাত্র ভাত থেকে কনজিউম করছে। আরও অন্যান্য খাবার তো বাদ দিলাম। একটা পুরুষের ক্ষেত্রে তাহলে সেটা কত, প্রায় 500 ক্যালোরি, মানে প্রায় 1500 ক্যালোরি সে ইনটেক করছে শুধুমাত্র ভাত থেকে। কারণ ভাতে যেটা থাকে সেটা শুধু ফ্যাট এবং শর্করা, অন্য কোনো পুষ্টি উপাদান থাকে না। তো আমাদের যে স্বাভাবিক যে খাবার রুটিন করা উচিত, সেখানে ভাতটা একটু কমিয়ে দিয়ে টমেটো বা যে কোনো ধরনের সবজি, এই সবজিগুলো খাবারটা বাড়ানো উচিত, এবং ফল। আপনি এরপরে রাসায়নিক বিক্রিয়ার একটা মানে ক্লাস হয়েছে না, রাসায়নিক বিক্রিয়ার উপরে, রাসায়নিক বিক্রিয়ার উপরে সম্ভবত একটা ক্লাস হয়েছে, এটা অন্তর্সান নিয়েছে তোমাদের। আচ্ছা, আমরা কি দেখলাম এখন? আমরা দেখেছি খাবার থেকে আমরা যে পুষ্টি পাই, সে পুষ্টিকে আমরা পুষ্টি মান হিসেবে কাউন্ট করি, এবং সেখানে বেসিক্যালি ক্যালোরিটা কাউন্ট করা হয়। কি কাউন্ট করা হচ্ছে? কিলো ক্যালোরি বা ক্যালোরি। এরপরে আমরা চলে যাই যে এই যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, খাবারের মধ্যে একটা কি ছিল, শক্তি উপাদান, আর একটা হচ্ছে পুষ্টি উপাদান। খাবারের উপাদানগুলোকে প্রথমত 6 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 6 ভাগে। এই ভাগটা একটু আমরা যদি দেখি কি কি আছে এর মধ্যে, প্রথমে যেটা আছে সেটা শর্করা বা কার্বোহাইড্রেট। আমি যে একটাকে ভাত নিয়ে যে এক্সাম্পলটা দিলাম, সেটার একটা বড় অংশ হচ্ছে শর্করা থেকে আমরা পেয়ে থাকি। এরপরে কি আমিষ বা প্রোটিন, আমরা রেগুলার যে মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, এরপরে হচ্ছে উদ্ভিজ্জ কিছু আমিষ আছে যেমন ডাল, এই সব কিছুর অংশ কোথা থেকে পাই? আমিষ যেটা, সেটা হচ্ছে মাছ মাংস থেকে পাই। এরপরে যেটা দেখছি স্নেহ বা চর্বি, স্নেহ বা চর্বি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফ্যাট হিসেবে আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি, যেমন মাছের তেল থেকে পেতে পারি, আমরা যে অয়েল খাই, খাবারে রান্নার জন্য যে তেলটা ইউজ করি, সেটা স্নেহ বা চর্বির একটা অংশ। এরপর আছে ভিটামিন, বিগ ফ্যাক্টর। ভিটামিনটা আমরা কোথায় থেকে পাই? ভিটামিনটা বেসিক্যালি আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের ফ্রুটস, ফল থেকে, সবজি থেকে। ওরা নিয়ে আসেন, ওরা ক্লাস করাই। এরপরে কি আছে? এরপরে ভিটামিন। এই ভিটামিনটা বিভিন্ন ধরনের ভিটামিন হয়ে থাকে, ভিটামিন ই, এ, বি, সি, ডি। ই হতে পারে, এফ কিন্তু নাই। আবার কি আছে? ভিটামিন, অনেক ধরনের ভিটামিন আমরা পেয়ে থাকি। এই ভিটামিনগুলো আমরা পেয়ে থাকি ফল ও সবজি থেকে। বেসিক্যালি ভিটামিনটা কোথা থেকে পেয়ে থাকি? ফল এবং সবজি থেকে। আব্দুল্লাহ রোহান, হাই, হ্যালো। এখন দেখো যে ফল বা সবজি থেকে আমরা ভিটামিন পেয়ে থাকি, এই ভিটামিনগুলো কনজিউম করার জন্য আমাদের খাবার প্রয়োজন। কিন্তু এমন একটা ভিটামিন আছে যেগুলো খাবার থেকে আসে না, মানে যেটা খাবার থেকে আসে না। এটা কি বলতে পারো আমাদের কোন ভিটামিন খাবার থেকে আসে না? আমাদের একটা ভিটামিন আছে যেটা খাবার থেকে আমরা পাই না। তাহলে কোথায় থেকে পাই? খাবার থেকে পাই, কিন্তু অন্য জায়গা থেকে এই ভিটামিনের সোর্সটা বেশি। অন্য একটা সোর্স আছে যেখান থেকে এই ভিটামিনটা অনেক বেশি আমরা পেয়ে থাকি। বলো, কে বলতে পারো? হ্যাঁ, করাই ইনশাল্লাহ, আগামী 2-1 দিনের মধ্যে করানো হবে। আমি ক্লাস 10 বায়োলজি ক্লাসটা করাই। আচ্ছা, তাহলে ভিটামিন যে উৎসটা সেটা আমরা পেয়ে থাকি ফল সবজি। তবে একটা ভিটামিন আছে যেটা ফল সবজি বাদ দিয়ে আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি যেটা, ভিটামিন ডি এর যে প্রাইমারি সোর্স বা প্রধান যে উৎসটা, সোর্স, সেটা হচ্ছে কি বলো তো? ভিটামিন ডি এর প্রাইমারি সোর্স হচ্ছে সানলাইট। তাই দেখবা যে ছোট বাচ্চারা যখন হওয়ার পরে তাদের সকালের অংশটা
ম্যাক্সিমাম সময় তাদের রোদে রাখা হয়, যেন রোদ থেকে তারা ভিটামিন ডিটা কনজিউম করতে পারে, যেটা হাড়ের বৃদ্ধিতে সাহায্য করবে, স্কিনটা সুন্দর করবে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম ভিটামিন ডি যেটা, সেটা খাবার বাদ দিয়ে অন্য একটা সোর্স থেকে পাওয়া যায়, যেটা হচ্ছে সানলাইট বা সূর্যের আলো। এবং বিশেষ করে সকাল 9টা থেকে 10টা থেকে প্রায় 2টা থেকে 3টা এই সময়টায় সানলাইটে সব থেকে ভিটামিন ডি এর পরিমাণ বেশি থাকে। তাই বলে ওই সময় যে তোমরা কেউ রোদের মধ্যে দাঁড়াই থাকো না, তাহলে কিন্তু কালো হয়ে যাবা। আর মেয়েরা কালো হলে তো সমস্যা, অনেক বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে হবে। আর ছেলেদের জন্য আরও সমস্যা, ছেলেদের কিনে দিতে হবে। তাহলে দেখো কি করবা এখন। ওকে, করো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে কি বললাম যে ভিটামিন ডি এর জন্য কেউ সানলাইটে যে বসে থেকো না, এটা আরও বেশি সমস্যা। পরবর্তী চলে যায় খনিজ লবণ। খনিজ লবণটা কি? আমাদের খাদ্য উপাদানের জন্য মিনারেলস অনেক বেশি দরকার, বিশেষ করে ইলেকট্রো মিনারেলস যেগুলো আছে। যেমন আমরা কি জানি, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে এই দুটো জিনিস বেশি ইম্পর্টেন্ট। এই যে খনিজ লবণগুলো, এগুলো আমরা খাবার থেকে পেয়ে থাকি। এখন দেখি পানি। বলো তো পানি কোথায় থেকে পেয়ে থাকি, কে বলতে পারো? আচ্ছা, আমি যে একটা প্রশ্ন করেছিলাম সেটার অ্যান্সার কাইফা দিয়েছে। হাই কাইফা, কি অবস্থা, কেমন আছো? কাইফা দিয়েছে ভিটামিন ডি। এস, ভিটামিন ডি এটা আমরা খাবার বাদ দিয়ে অন্য একটা প্রাইমারি সোর্স থেকে পেয়ে থাকি, সেটা হচ্ছে সানলাইট। এখন বলো পানি আমরা কোথায় থেকে পেয়ে থাকি, কোন খাবার থেকে পানি পাই, বলতে পারো কেউ? হ্যাঁ, আমাকে রোদে রাখছিল, আমাকে রোদে রাখার পর আমি অনেক বেশি কালো হয়ে গিয়েছি। আগে আরো ফর্সা ছিলাম। যে টেক্সটটা করছে এটার অ্যান্সার তার জন্য। আচ্ছা, পানি, পানি কোথায় থেকে পাই বলো? পানি বেসিক্যালি আমরা বিভিন্ন খাবার থেকে পেয়ে থাকি। যেমন আমরা জানি, আমরা যে খাবারগুলো খাই, খাবারের অনেকটা অংশই থাকে পানি। প্রত্যেকটা খাবারের অনেকটা অংশ পানি থাকে। এছাড়াও আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে যে পানিটা পাই, আমাদের শরীরের যে কার্যকারিতা, যে কাজগুলা, সে কাজগুলো কমপ্লিট করার জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের যে খাবার খায় প্রতিদিন, সে খাবারের যদি 3 ভাগ করা হয়, 2 ভাগ পানি, 1 ভাগ যে খাবারটা সলিড খাবার। তো সেই জায়গা থেকে পানি খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এই পানিটা আমরা পেয়ে থাকি নর্মাল যে ওয়াটার, সেখান থেকেও পেয়ে থাকি, আবার খাবারের মধ্যে যে পানির অংশটা আছে সেখান থেকেও পেয়ে থাকি। এই পানির কাজ কি? আমাদের খাদ্য হজমে সাহায্য করে, আমাদের শরীরের যে ওয়েস্টগুলো আছে সেগুলো ডিসপোজ হতে সাহায্য করে, এবং আমাদের কিডনিকে ভালো রাখার জন্য পানি একটা বড় জায়গা। এখন দেখো, আমরা জানলাম যে খাবারের মধ্যে খাবার থেকে আমরা শক্তি পাই, এবং আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান। এই খাদ্য উপাদানগুলো কি ছিল? শর্করা ছিল, আমিষ ছিল, বিভিন্ন ভিটামিন ছিল, খনিজ লবণ ছিল, পানি ছিল, এবং লাস্টে কি ছিল? চর্বি ছিল। এখন আমরা দেখি যে এই যে খাদ্য উপাদানগুলো, এই খাদ্য উপাদানগুলো কোথায় থেকে পায় এবং এই খাদ্য উপাদানগুলো আমাদের শরীরে কেন প্রয়োজন। প্রথমে যদি আমরা চলে যাই কার্বোহাইড্রেট বা শর্করাতে, ফার্স্ট ওয়ান ইজ শর্করা। শর্করাতে কি থাকে? শর্করা। শর্করা আমরা কেন খাই? শর্করা আমাদের দরকার শক্তির জন্য, এনার্জির জন্য। এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটিপি। এটিপি আমরা শর্করা থেকে পেয়ে থাকি। এবং এই খাবার উৎসগুলো কি কি? রুটি, ভাত, রুটি, আলু, ভুট্টা। এই জন্য বলা হয় এই খাবারগুলো খেলে বেশি হেলদি বা মোটু হয়ে যাব। তো যাদের এই সমস্যা আছে, যাদের মনে হবে যে না আমি একটু মোটু হয়ে যাচ্ছি, তারা এই খাবারটা একটু অ্যাভয়েড করতে হবে, কম খেতে হবে। অ্যাভয়েড না, কম খেতে হবে। ভাত ধরো যতটুকু আমাদের যদি দরকার হয় প্রতিদিন 200 গ্রাম, আমরা সেটাকে কমিয়ে 100 গ্রামে নিয়ে আসব। এবং যে এই যে 100 গ্রাম কমাই দিলাম, এই জায়গাটা পূরণ করতে হবে প্রোটিন দিয়ে। প্রোটিন বুঝতে পারছো? মাছ খাও, ডিম খাও, এই খাবারগুলো একটু ভালো করে খেতে হবে। এখন দেখি শর্করা কিসের থেকে পাচ্ছি? ভাত থেকে, রুটি থেকে, আলু থেকে, ভুট্টা থেকে। এগুলার প্রধান যে খাবারটা সেটা
শর্করা বা কার্বোহাইড্রেট। এরপরে সেকেন্ডে আছে আমিষ বা প্রোটিন। আমাদের শরীরে যে মাসল, এই যে মাংসপেশিগুলা মাসল আছে, সেটা কোথায় থেকে আসে? সেই মাসেল বা মাংসপেশির যে উপাদানটা সেটা আসে প্রোটিন থেকে। আমরা যত প্রোটিন খাবো আমাদের মাসেল তত স্ট্রং হবে। বিশেষ করে যারা জিম করে, স্পোর্টসে যারা আছে, তারা প্রোটিনটা বেশি ইনটেক করে। তারা একদম কার্বোহাইড্রেট ছেড়েই দেয়। যারা ডায়েটের মধ্যে থাকে তারা দেখা যায় ম্যাক্সিমাম সময় কার্বোহাইড্রেট ছেড়ে দিচ্ছে। আর কাইফা জি ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? কাইফা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাহলে যারা জিম করে তারা কি করে? তারা শর্করাটা এটা একদম অ্যাভয়েড করে এবং বেশি করে প্রোটিন খায়। এই প্রোটিনটা কেন প্রয়োজন? দেহ গঠন। আমাদের যে দেহ গঠনটা হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, স্ট্রাকচারটা ডেভেলপ করছে, এটা কেন হয়? প্রোটিনের জন্য। সেকেন্ড হচ্ছে ক্ষয়পূরণ। এই যে আমাদের হাতের কোনো অংশ যদি কেটে যায়, মাংসটা যদি কেটে যায়, সেটার ক্ষয় পূরণের জন্য প্রোটিন কাজ করে। এটার উৎস কি কি? মাছ, মাংস, ডিম, দুধ, ডাল। এখানে প্রোটিনের কিন্তু দুইটা অংশ, প্রোটিনের অংশ দুইটা। একটা হচ্ছে ধরো মাছ, মাংস, ডিম, এগুলোকে বলে প্রাণীজ আমিষ। কি? প্রাণীজ আমিষ। এবং ডাল এটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। উদ্ভিজ্জ আমিষ। অনেকে আছে ভেগান বা ভেজিটেরিয়ান। ভেগান কি? যারা শুধুমাত্র শাক সবজি ফলমূল খাবে, তারা প্রাণীর কোনো উপাদান ইনটেক করবে না, এটা হচ্ছে ভেগান। আর ভেজিটেরিয়ান কারা? যারা শাক সবজি খাবে, সাথে সাথে ডিম এবং দুধ এটাও খায়, এরাও কি? এরা হচ্ছে ভেজিটেরিয়ান। এরা যখন খাবার খায় এরা কিন্তু মাছ, মাংস এই জিনিসগুলো পুরোটাই অ্যাভয়েড করে, মাছ এবং মাংস। তাদের শরীরের খাদ্য উপাদানটা বা প্রোটিনের যে অংশটা তারা ফিল আপ করে এ ডাল বা অন্যান্য যে উদ্ভিদ আমিষ আছে সেগুলো থেকে। বিশেষ করে হিন্দুদের মধ্যে এই প্রবণতাটা অনেক বেশি। এখন দেখো থার্ডে কি আছে? 3 নম্বরে আমরা চলে যাই। 3 নম্বরে স্নেহ বা চর্বি, ফ্যাট। স্নেহ বা চর্বি যেটা শরীরের জন্য ভালো, খুবই ভালো, কিন্তু এটা যদি পরিমাণে বেশি হয়ে যায় তখন সে একটু গুলুমুলু হয়ে যাবে, বেশি হেলদি হয়ে যাবে। টক্সিন কি? আমি তো টক্সিন বুঝি নাই। লাবণ্য, এটা টক্সিন বলতে কি বুঝিয়েছো তুমি? TOKSIN, টক্সিন এটা কি? আমি বুঝি নাই, আমাকে একটু ভালো করে বলতে হবে। এটা নাকি এটা টক্সিন? এটা হচ্ছে টক্সিন, এটা হচ্ছে বিষাক্ত। কোনো কিছু যখন বিষাক্ত হয়ে যায় তখন সেটা টক্সিক বলে, কিন্তু টক্সিন না তো, টক্সিক। তাহলে আরেকটা কি? 3rd নাম্বার আছে স্নেহ বা চর্বি, যেটা আমাদের শরীরে তাপ ও শক্তি সংরক্ষণে সাহায্য করে। যেমন এই খাবার উপাদানগুলো আমরা কোথায় থেকে পেয়ে থাকি? তেল, ঘি, বাদাম, মাখন, এগুলো আমাদের তাপ ও শক্তি সংরক্ষণে সাহায্য করে। এবং এই যে চর্বিটার পরিমাণ যদি আমাদের শরীরে বেড়ে যায় তাহলে আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে আমাদের হৃৎপিণ্ডে বা আমাদের হার্টে যদি চর্বিটা জমে যায়, দেখা যায় হার্ট ব্লক হওয়ার সমস্যা হয়ে যায়, আবার মোটু হয়ে যায়। আবার কি শক্তির পরিমাণটা ব্যালেন্সটা যখন ইমব্যালেন্স হয় তখন অনেক ধরনের সমস্যা হতে পারে। আমরা কিন্তু পড়বো যে এই যে ভিটামিনগুলো পড়ছি বা খাদ্য উপাদানের ফলে, ল্যাকিংয়ের ফলে কি কি সমস্যা হয়। এরপর আমরা চলে যাচ্ছি ডিরেক্ট ভিটামিনে। তাহলে ভিটামিন কত? 4 নাম্বার। দেখো ভিটামিনের কাজ কি বা ভিটামিন আমাদের কেন প্রয়োজন? প্রথমত রোগ প্রতিরোধ ও সুস্থতার জন্য ভিটামিন প্রয়োজন। রোগ প্রতিরোধ সুস্থতার জন্য আমাদের ম্যাক্সিমাম মানুষ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কয়েকটা জিনিসের বেশি সমস্যা দেখা যায়। একটা হচ্ছে ভিটামিন ডি অনেক কম, তারা রোদে একটু কম বের হয়, খাবার দাবার থেকে ভিটামিন ডিটা কম পায়। এরপর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স কেন বলা হচ্ছে? কারণ ভিটামিন বি এর অনেকগুলো অংশ আছে, এ বি, মানে 1 2 একটা। আসেন ক্লাস করেন, আসেন ক্লাস করেন, আরে আসেন। তাহলে কি আমরা কি দেখছি যে ভিটামিনের যে অংশগুলো তার মধ্যে ভিটামিন ডি এবং ভিটামিন বিটা একটু কমপ্লেক্স। এগুলা আমরা যেহেতু খাবার থেকে সরাসরি পাই না বা পেয়েও থাকলে এই সমস্যাগুলো আমাদের শরীরের জন্য বড় ধরনের প্রবলেম তৈরি করতে পারে, বিশেষ করে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি এবং ভিটামিন বি ডিফিসিয়েন্সি। আপু হি টক্সিক অ্যান্ড এটা আজকে আমাদের এক্সামের আসছিল, আমি বুঝি নাই, একটু বুঝিয়ে দিন। হি টক্সিক,
হি টক্সিক, আমাকে একটু পুরোটা বলতে পারবে? একটু পুরোটা এক্সপ্লেন করে বলো, তাহলে আমি বুঝতে পারবো। হি টক্সিক মানে ধরো হি টক্সিক, হি টক্সিক এই কথাটা মিন করে একটা ছেলে আছে সে টক্সিক বা সে বিষাক্ত বা তার চিন্তাধারাটা অনেক নেগেটিভ, এটা মিন করে। কিন্তু আসলে তুমি কোন পার্সপেক্টিভ থেকে বলছো পুরো কথাটা আমাকে না বললাম বুঝতে পারছি না। এখন এই ভিটামিনগুলো আমরা কোথায় থেকে পাই? এই ভিটামিনগুলো ডিরেক্ট আমরা শাকসবজি এবং ফলমূল থেকে পেয়ে থাকি। বিশেষ করে সবুজ শাকসবজি, রঙিন ফলমূল থেকে আমরা এই ভিটামিনগুলো পেয়ে থাকি। আচ্ছা, এবং লাস্টে কি আছে? খনিজ লবণ বা মিনারেলস। দেখো মিনারেলসগুলো আমাদের কিসের জন্য ব্যবহৃত হয়? বিশেষ করে হাড়, দাঁত, রক্ত ও দেহের বিভিন্ন কাজের জন্য খনিজ লবণ ব্যবহৃত হয়, যার উৎস কি? দুধ, ডিম, শাক, ফলমূল, মাছ। লাস্টে হচ্ছে পানি। 6 কি? পানি। পানি কেন প্রয়োজন? শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, আমাদের শরীরে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ, ডিহাইড্রেশন, হাইড্রেশন, এটা আমরা সবাই বুঝি। এই হাইড্রেশন বা ডিহাইড্রেশন কন্ট্রোলটা করে পানি, এবং বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে, মানে ডাইজেশন প্রক্রিয়া, আমরা যে খাবারটা খাচ্ছি সেই যে প্রক্রিয়াটা সেখানে সাহায্য করছে পানি। তো ঠিক আছে, আজকে আমরা এ পর্যন্ত রাখছি। খাবারের উপাদানগুলো কি, পুষ্টি উপাদান কি এবং শক্তিমানটা সম্পর্কে আমরা জেনেছি। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এটা সম্পর্কে আরও জানবো, এবং তোমরা অবশ্যই এর পরিবার সাথে থাকো। ঠিক আছে, ভালো থেকো সবাই, আমার জন্য দোয়া রেখো। সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া এডুক পরিবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।